21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। আলাদা অনুষ্ঠানে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। তাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে করবে, কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় বলেও জানান তিনি। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছে বলেও জানান তিনি। সামনে একটু কঠিন সময় পার করতে হবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, দেশ ও জাতিকে একটা ভালো এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় সেনাবাহিনী। আমাদের সম্মানিত করেছেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। সামনে এগিয়ে যাওয়ার এখন একটা ভালো সময় এসেছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছরের পথ চলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন আমির খসরু। অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারো জন্যই ভালো হবে না বলেও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর মানুষের মনোজগতে পরিবর্তন ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, এখন বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ এসেছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন ও সামাজিক কাঠামো সহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে সিপিডির ভূমিকার প্রশংসা করেন অন্য বক্তারা। রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে, এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত, এটা ইটস এ কারেকশন। এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। দেশ এখনও জঞ্জালমুক্ত হয়নি। জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতের বাইরে গেলে সাধারণ জনগণকে গুম, খুন, নির্যাতন ও জেল দেয়া হতো। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দিয়ে তারা এই রাজনৈতিক দলকে ধ্বংস করতে চেয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ সকল দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সবাই
দেশ এখনো পুরামুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। সকলে মিলে প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থে সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। ভারতীয়রা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, যেজন্য ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে রাজধানী তেজগাঁওয়ে আমার দেশ প্রেসের সামনের দেয়ালকে শহীদি দেয়াল ঘোষণা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহকে শহীদি সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। এর আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত একটি দেয়ালকে শহীদি দেয়াল এবং বঙ্গবন্ধু কর্নারকে বাংলাদেশ কর্নার করার আহ্বান জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এবারে প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হচ্ছে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকরা জানায়, দীর্ঘ 9 মাসেরও বেশি সময় পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে বার আউলিয়া নামের পর্যটকবাহী জাহাজ। অন্যান্য জাহাজগুলো পর্যায়ক্রমে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্প্রতি নাফ নদীতে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না, শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সরকার এবছর থেকে সীমিত পর্যটকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে বিজয় মাসের প্রথম প্রহরে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তন চত্বরে শেষ হয়। এ সময় উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, মুক্তি ও বিজয়ের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সিয়াম। আগামী 1 বছর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে চুক্তিবদ্ধ হন সিয়াম হোসেন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা সহ অন্যরা উপস্থিত ছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় দেশ জুড়ে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে মিষ্টি বিতরণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
পরে মুরাদনগর DR উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। বগুড়া জেলা বিএনপির কার্যালয় থেকে জেলার সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। টাঙ্গাইলের শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় টানা 4 দিন আদালত বর্জন শেষে আজ থেকে কাজে যোগ দিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহ মামলার এক আসামির জামিনের দাবিতে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে ব্যাপক তাণ্ডব চালায় ইসকন সমর্থকরা। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরদিন থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। তারা জানান, সাধারণ বিচার প্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় আজ থেকে কাজে যোগ দিয়েছেন তারা। তবে সেদিনের নৃশংস ঘটনার প্রতিবাদে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেয়া হতে পারে উল্লেখ করে এ ঘটনার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান আইনজীবী নেতারা। এদিকে দুপুরে আদালত চত্বর থেকে শোক র্যালি করেছে আইনজীবীরা। দ্রুত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা পরোক্ষ প্রত্যক্ষভাবে তাদের সবাইকে মামলা সম্পৃক্ত করে অনতি বিলম্বে এটা তদন্ত শেষ করে একটা চার্জশিট দেবেন। যারা পলাতক আছে তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই বিষয়টা দ্রুত একটা বিচারের মাধ্যমে নিষ্পত্তি হোক। প্রায় 9.5 মাস পর নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলো আজ। নতুন নিয়ম অনুসারে নিবন্ধন সেরে সকালে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে বার আউলিয়া নামে পর্যটকবাহী জাহাজ। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ রওনা দিয়েছে বলে জানান জেলা প্রশাসক। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে ছিল নানা গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভ্রমণ পিপাসুদের করেছেন বিভ্রান্ত। অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হলো পর্যটকবাহী জাহাজ চলাচল। নিবন্ধন প্রক্রিয়া শেষ করে যেতে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। এর জন্য দেয়া হচ্ছে ট্রাভেল পাস। অ্যাপসের মাধ্যমে পর্যটকরা নিবন্ধন করতে পারবেন। রোববার সকালে কক্সবাজার শহরে নুনিয়াছড়ার BIWTC ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ। দীর্ঘ সময়ের পর সেন্ট মার্টিনে যেতে পেরে খুশি পর্যটকরা। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে। গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। সিজনের প্রথম যে শিপ, ওই শিপে যাচ্ছি। আশা করি বেশ ভালোই লাগবে, ভালো এনজয় করব। জেলা প্রশাসক জানান, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চাই, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। NTV নিউজ ডেস্ক। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় অনুমতি না থাকায় ইসকনের 54 সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানায়, গতকাল থেকে দেশে বিভিন্ন জেলা থেকে আসা ইসকন সদস্যরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। এই সময় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, ইসকন সদস্যদের ভারতে যাওয়াটা সন্দেহজনক হওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়নি। পঞ্চগড়ে ইজি বাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ রায় দেন। নিহত আল আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। গত 10 নভেম্বর পঞ্চগড় সদর থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক রেলমন্ত্রীকে প্রধান আসামি করে 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। মাংস আমদানি করা হলে তা হবে এদেশের গবাদি পশু সম্পদ খাতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে সদ্য সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে কথা বলেন তিনি। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে 2 দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। পটুয়াখালীতে বাংলাদেশ নৌবাহিনী 440 জন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। তিনি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 2024 ব্যাচে নবীন নাবিকদের মধ্যে মোহাম্মদ AK-M শাহাদাত হোসেন সাদি চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন। মোংলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বন্দর কর্তৃপক্ষের 74তম প্রতিষ্ঠাবার্ষিক। দিনটি উপলক্ষে সকালে বন্দরে প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি জেটির গেটে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন রহমান। পরে জেটির অভ্যন্তরে অনুষ্ঠানে বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 32 জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সের শর্ত না মেনে ইট তৈরির অভিযোগে সাভারে কয়েকটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে সাভারের আমিন বাজারে চাঁদপুরে ইট ভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি না মেনে ইট তৈরির দায়ে কয়েকটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব ইট ভাটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। মোংলায় ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দুপুরে মোংলার চাঁদপাই এলাকার ধান কেটে অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি বলেন, সব সময়ের মতো বর্তমানেও প্রান্তিক কৃষকের পাশে আছে বিএনপি। ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরে খরচ দিতে হিমশিম খেতে হয় কৃষকদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। প্রতি বছরের মতো এবারও রংপুরে বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে টাউন হলে এই সম্মেলনে উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী লেখক সালেম সুলেরি। এবারের সম্মেলন জুলাই বিপ্লবের সৈনিক আবু সাইদকে উৎসর্গ করা হয়েছে। দিনব্যাপী টাউন হল মাঠে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন কবি, লেখক ও সাহিত্যিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাইদের আত্মত্যাগ চোখের সামনে বদলে গেল ইতিহাস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালত ন্যায় বিচার করেছে বলে মনে করছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক কারণে তারেক রহমান সহ বিএনপিকে জড়ানো হয়েছিল এই মামলায়। হামলার সাথে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন তারা। আবির আহমেদের রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার পর রোববার দুপুরে লন্ডন থেকে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি তাদের সঠিক পথে নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না। দেশনেত্রী খালেদা জিয়া এবং আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজকের রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল, আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে। হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায়।
এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের নামে অবিচার হয়েছে ফেসিবাদী শাসনামলে। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের এখতিয়ার সরকারের। কাহার আখাদ্যকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাদের খালাস পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মেগা প্রকল্প থেকে ১,৯২,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কমিটির পক্ষ থেকে আজ এই প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরা হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে একটি স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছিলেন বলেও জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তা বের করতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। রোববার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান সহ বাকি সদস্যগণ। জানান, বিগত সরকারের আমলে অর্থনীতির বিভিন্ন সূচকের ক্ষেত্রে তথ্য বিকৃত করা হয়েছে। উন্নয়নের আকৃতি বলা হয়েছিল, সেটি যে কোনো দিক থেকে যে কতভাবে কৃত্রিম এবং সেই অর্থে উদ্দেশ্য প্রণোদিত ছিল, এটি আমরা এই পুরো জিনিসটার ভিতর দেখেছি। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, মেগা প্রকল্পগুলো থেকে বিভিন্ন কায়দায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। এটার একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন বলে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো। এখন এটা বাইরে চলে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ পাচার করে টাকা ফেরত নিয়ে গেছে। আমরা কেন বিদেশ থেকে এই টাকা ফেরত আনতে পারবো না? সুতরাং সেটার দিকে আমার মনে হয় যে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। মাত্র ৩ মাসের মধ্যে প্রতিবেদন উপস্থাপনের জন্য কমিটির সদস্যদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনকে জাতির ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। ৩ মাসের মধ্যে সব রহস্য সামনে চলে আসে, এটি অবাক লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য একটা ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত, যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ। কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার বৃদ্ধিও রচনা করেছে। বাংলাদেশের অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, তারা রাজনৈতিক সরকারের জন্য একটি ভালো পদচিহ্ন রেখে যেতে চান। একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি অনুসরণ করে। যদি অনুসরণ না করে, আমাদের সংস্কার যদি মানুষের জন্য সুবিধার জন্য হয়, মানুষই পরে ওকে টেনে তুলে বলবে যে তোমরা এটা করছো না কেন। এটা আমরা সবার সাথে জেনে দেবো, স্টেক হোল্ডার সহজে কনভিন্স হয়, মানুষ যদি কনভিন্স হয়, যেই সরকারই আসুন না কেন ওটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা তুলে ধরে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার দায়িত্ব তাদের নয়, তাদের লক্ষ্য গ্রাহকের স্বার্থ রক্ষা করা। উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছেন, আপনি কি ব্যাংক রক্ষা করবেন না? আমি বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয়। ব্যাংক ক্যান বি মার্জ, ব্যাংক ক্যান বি লিকুইডেটেড, নিউ ইনভেস্টার্স ক্যান টেক ইট ওভার এন্ড সো অন সো ফর্থ। সো ব্যাংকের রক্ষা না, আমি ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব।
প্রতি 6 মাসে দেশের আর্থিক খতিয়ান জাতির সামনে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আমলারাই আমলাদের বেশি ক্ষতি করেছেন উল্লেখ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন, প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 13তম বৈঠক শেষে এসব বলেন তিনি। আর দুর্নীতি দূর করতে এবং মানুষের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনতে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। দুর্নীতি অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমলাতন্ত্রকে সাজাতে 2 মাস আগে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 13তম বৈঠক শেষে কমিশনের প্রধান জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক আবহের বাইরে রাখতে সুপারিশ করা হবে। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। আর এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে উল্লেখ করে প্রশাসন থেকে দুর্নীতি দূর করার প্রস্তাবনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। নেতিবাচক হওয়ায় সুপারিশ করা হবে ক্যাডার শব্দটি বাদ দেবারও। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই। এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমি হয়তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এদিকে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বর মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত উল্লেখ করে তা দুদেশের সম্পর্কের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। But just look at the last week or so and we have a serious problem. গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়াতে প্রোপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে, বিশেষত ভারতের মিডিয়াগুলোতে, যা পুরোপুরি পরিকল্পিত, যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। আদতে এসবের ফলে দুই দেশের সম্পর্কই খারাপ হচ্ছে। To prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সামনের কঠিন সময় পার করে দেশ ও জাতিকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনে বিভিন্ন কাজে সেনা সদস্যরা নিয়োজিত আছেন বলেও জানান তিনি। আমাদের সম্মানিত করেছেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।